বিকেলবেলায় রুমে বসে পাবজি খেলতেছি, তখন আম্মুর ডাক। স্বপ্নিল, এদিকে আয় তো। এখন পারবো না, পরে। খেলায় আবার মনোযোগ দিলাম। হঠাৎ আম্মু এসে ফোনটা নিয়ে গেল, বলল, যা, আমাদের নতুন ভাড়াটিয়া আসছে, ওদের কাছে হেল্প কর। আমি করব কেন? তুই যাবি নাকি ঝাড়ু নিয়ে আসবো? ওকে, যাইতেছি। আসলে আমাদের বাসায় নতুন ভাড়াটিয়া আসতেছে। আম্মু অবশ্য বলেছিল, কিন্তু কবে আসবে সেটা বলেনি। আর মরার ভাড়াটিয়া এখনই আসতে হলো। বলতে বলতে ওদের কাছে গেলাম, দেখলাম যিনি ভাড়া নিয়েছেন উনি দাঁড়িয়ে আছেন। আমি জিজ্ঞাসা করলাম, আঙ্কেল কেমন আছেন? জি বাবা, ভালো আছি। তুমি? ভালোই আছি। আম্মু পাঠিয়েছে যদি আপনাদের কাজে সাহায্য করার জন্য। ও আচ্ছা। শালার 3 ঘন্টা হয়ে গেল, এখনো কাজ শেষ হচ্ছে না। আর আঙ্কেল নবাবের মতো দাঁড়িয়ে অর্ডার করতেছে, এটা করো ওটা করো। দূর, কেন যে আসছিলাম মনে মনে ভাবতেছি, এই ব্যাটার নিশ্চয়ই একটা মেয়ে আছে, ওর সাথে প্রেম করব আর কষ্টের উসুল তুলব। কতক্ষণ পর দেখি বাড়িওয়ালা মহিলা আর তার পিচ্ছি ছেলেকে নিয়ে বাসায় ঢুকতেছে। দেখে মনটা খারাপ হয়ে গেল। দূর, কপালেরই দোষ। আমার জীবনে কোনো প্রেম নাই। হঠাৎ পিচ্ছিটা তার মাকে বলল, আম্মু আপু আসবে কখন? এই তো চলে আসবে। শুনে মনটা ভালো হয়ে গেল। তার মানে একটা মেয়ে আছে। আরো কতক্ষণ কাজ করলাম, হঠাৎ কিসের সাথে জানি ধাক্কা খেলাম। মনে হচ্ছে আমি এখন তুলার বস্তার ওপর আছি। তখনই কি জানি চিৎকার দিয়ে উঠল, এই ছেলে চোখ কোথায় থাকে? হেমা, এইটা তুলার বস্তা না, এইটা একটা মেয়ে। আর মেয়েটা দেখতেও হ্যাপি। প্রথম দেখায় প্রেমে পড়ে গেলাম। ভাবলাম যে করেই হোক একে আমার বউ বানাতে হবে। ওর দিকে পলক্ষীনভাবে তাকিয়ে আছি, তখন মেয়েটা আবার বলল, কি হলো, কানে কম শুনোস নাকি? এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখোস? পড়ি দেখি। কি দেখোস? পেতনি দেখি। আপনি তো দেখতে পুরোই পেতনির মতো। তুই আমাকে ধাক্কা দিয়ে ফেললি কেন? চোখ কি পকেটে নিয়ে হাঁটোস? চোখ পকেটে না, কপালে নিয়ে হাঁটি। আর আপনিই তো ধাক্কা দিলেন। কি বললি? আমি ধাক্কা দিচ্ছি? তা নয় তো কি। দাঁড়া, আব্বুকে বলে তোকে এখন কাজ থেকে বিদায় দিতেছি। আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি করেন। আব্বু, আব্বু, কি হয়েছে মা? এদিকে আসো। এই ছেলেকে এখনই কাজ থেকে বিদায় করো। কেন? কি করেছে? আমার সাথে ঝগড়া করেছে। আরে মা, তুই শান্ত হ আর রুমে যা। এটা কাজের লোক না, আমাদের মালিকের ছেলে। আচ্ছা, যাচ্ছি। আচ্ছা বাবা, তুমি কিছু মনে করো না, এমনি। না আঙ্কেল, সমস্যা নেই। আচ্ছা, অনেক কাজ করেছো, এখন রুমে গিয়ে রেস্ট নাও। আচ্ছা। শালার এতক্ষণে মায়ার নজর পড়েছে। আমি রুমে এসে ফ্রেশ হলাম। তারপর এক ঘুমে রাত কাবার। সকালে উঠে ছাদে গেলাম। সকালের প্রকৃতি দেখতে লাগলাম। কতক্ষণ পর ওই মেয়েটা ছাদে আসলো। সরি। কেন? কালকে খারাপ ব্যবহার করার জন্য। আসলে আমিও সরি, আপনাকে পেতনি বলার জন্য। আমাদের তো পরিচয় হলো না। আচ্ছা, তোমার নাম কি? স্বপ্নিল সাহেব কাজী। তোমার? তুমি করেই বললাম। কনক চাপা। কোন ক্লাসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ার। আপনি? মেডিকেলে পড়ি। আমি তোর সিনিয়র, সো আপু বলে ডাকবি। আচ্ছা, কিন্তু আমি তো তোমাকে তুমি করে বলবো। আচ্ছা। আরও কতক্ষণ আড্ডা দিলাম। পরে রুমে এসে বসে আছি। হঠাৎ কনকের আম্মু আসলো আর আমাকে যা বললো তা হলো, বাবা, আমরা তো এখানে নতুন এসেছি, তাছাড়া আমরা তো এখানে বেশি কিছু চিনি না। তুমি যদি কনকের মেডিকেল কলেজে দিয়ে আসতে। আচ্ছা আন্টি, সমস্যা নেই, আমি দিয়ে আসবো। ধন্যবাদ বাবা। উনি রুম থেকে চলে গেলেন। আমিও রেডি হয়ে বাইরে বের হলাম। মাগার 2 ঘন্টা বাইরে দাঁড়িয়ে আছি, কনকের কোনো দেখা নেই। এই মেয়ে ডাক্তার হলে শিওর মানুষ মারবে। রোগীর কাছে যাওয়ার আগেই রোগী আল্লাহর কাছে চলে যাবে। এত লেট করে। এই যে মহারানী কনক আসতেছে, বাহ, যেভাবে সেজে নিচে আসতেছে, চোখের পলক যেন সরছেই না। ভ্যাবলার মতো তাকিয়ে আছি। কনক কাছে এসে বলল, কিরে বলদার মতো তাকিয়ে কি দেখোস? দেখি না, ভাবতেছি। কি ভাবোস? তুমি কলেজে যাচ্ছ নাকি পার্কে যাচ্ছ? চুপ বেয়াদব, যা রিক্সা ডাক দে। ওকে। এই মামা, এদিকে আসো। কই যাইবেন? সামনে, মেডিকেলের সামনে। ওকে, ওঠেন। কনক উঠলো, আমি দাঁড়িয়ে আছি। কি হলো, উঠোস না কেন? না মানে? কি এত মানে মানে করস? ওঠ। উঠলাম। মামা রিক্সা চালাইতেছে আর আমি এক সাইডে কোনো মতে বসে আছি। যে কোনো সময় পড়ে যেতে পারি। আর অনেক আনইজি ফিল হচ্ছে, কারণ আগে কোনোদিন কোনো মেয়ের সাথে রিক্সা দিয়ে ঘোরাঘুরি করিনি। ঘুরবো তো দূরের কথা, কোনো মেয়ের সাথে কথাও বলিনি। আমি যে আনইজি ফিল করতেছি এইটা কনক বুঝতে পারলো। তখন কনক বলল,
কিরে ওভাবে বসে আছিস কেন? যে কোনো সময় পড়ে যাবি। না মানে দূর বোকা, লজ্জা পাওয়ার কিছু নেই। এদিকে চেপে বস। চেপে বসলাম, কিন্তু বুকের ভিতর কেমন ধুরফুর করতেছে। কোনো মতে ওর কলেজের সামনে গেলাম। ভাড়াটা কনকেই দিছে। দাঁড়িয়ে আছি, হঠাৎ কনকের বান্ধবীরা দেখলো। আরে কনক, এটা আমার দুলাভাই নাকি? না, তোদের দুলাভাই না, তোদের ছোট ভাই। ওহ। পরে আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। ও ওর ক্লাসে ঢুকে গেল, আমি চলে আসলাম আমার কলেজ ক্যাম্পাসে। আসতেই, মামা ট্রিট দে। কিসের ট্রিট? ওরে আমার নেকা সোনারে, কিচ্ছু বোঝে না। আরে শালা, সোজাভাবে বল। তুই রিলেশন করস, সো সেটা ট্রিট দিবি না? মানে কি বলিস? আমি কখন রিলেশন করলাম, আর কার সাথে? তারপর ভিডিও দেখালো আমি আর কনক যে রিক্সায় আসতেছিলাম। আরে ভাই বিশ্বাস কর, এটা আমার গল্প না। বোকা পাইছিস আমাদের? তোর জিএফ না থাকলে এক রিক্সায় আসস? হারি আর বিশ্বাস কর। শালারে ধর, ক্যান্টিনে নিয়ে চল। ধরে ক্যান্টিনে নিয়ে আসলো, আর শালারা এমন খাওয়া দিতেছে, আমার মনে হয় এত খাওয়া জীবনে খাই নাই। আমার পকেটে 13টা বাজাই দিল। খাওয়া শেষ, অনেকক্ষণ বসে আড্ডা দিলাম। তারপর বাসায় যাওয়ার জন্য অপেক্ষা করতেছি। রিক্সা মনে হয় কপালে নাই। হেঁটে হেঁটে বাসায় যাইতেছি, হঠাৎ একটা রিক্সা এসে থামলো সামনে। রিক্সায় ওঠ। উঠে বসলাম। হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিস কেন? কোনো রিক্সা নাই তাই। এভাবে গল্প করতে করতে বাসায় চলে আসলাম। বিকেলবেলায় ছাদে দাঁড়িয়ে আছি, তখন কনকের পিচ্ছি ভাই আসলো। ওর সাথে কতক্ষণ গল্প করলাম। কনকের ভাই হ্যাপি ফাজিল, আমার শালা হলে ভালোই হবে। একটু পরে কনক ছাদে আসলো। আমি তখন রুবিক কিউব বক্স মিলাইতাছি। এগুলা মিলাইতে পারিস? পারি। আমাকে শিখাবি? আচ্ছা শিখাবো। ওরে মিলানো শিখাইতাছি, বাট পারে না। অন্য কেউ আমাকে 1000 টাকা দিলেও আমি ওরে আরো 10,000 টাকা দিয়ে বলতাম, যা ভাই বাড়িতে যা, তোরে শিখা লাগবে না। তবুও অনেক কষ্ট করে কনককে শিখাইলাম। হাজার হলেও ভালোবাসা তো। শিক্ষা শেষে কনক বলল, আমি এটা নিয়ে যাই। আরে নিয়ে যাও। তোর কোনো প্রবলেম নাই তো? না, প্রবলেম হবে কেন? তারপর কতক্ষণ আড্ডা দিয়ে রুমে চলে আসলাম। রাতে খেয়ে দিয়ে ঘুম। সকালে উঠলাম, ফ্রেশ হয়ে কলেজে গেলাম। একা না, সাথে কনকও। আসলে আমাদের কলেজ পাশাপাশি। কলেজে আড্ডা দিয়ে আবার কনকের সাথে বাসায় চলে আসলাম। সন্ধ্যার সময় আম্মু, আমি প্রাইভেট পড়বো। পর না করছে কে? টিচার বের করো, কনকাপুরে জিজ্ঞাসা করো পড়াবে কিনা। আচ্ছা, আমি ওর আম্মুকে বলে দেখি। আবার রাতে ঘুম। সকালবেলা উঠে কলেজে যাই। আসল উদ্দেশ্য কলেজে যাওয়া না, কনকের সাথে সাথে থাকা। আমাকে রেগুলার কলেজে দেখে বন্ধুরাও টাস্কি খাইয়া গেছে, কারণ আমাকে মাসে একদিন কলেজে দেখতে পাওয়া যেত কি না আমি নিজেই কনফিউজ। বিকেলবেলায় কনক আর আমি ছাদে বসে গল্প করতেছি। গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। রুমে চলে আসলাম, তখন আম্মু এসে বলল, কনক তো তোকে পড়াইতে রাজি হইছে। হুমা তাই? কখন পড়াবে? কালকে বিকেল থেকে। আচ্ছা। পরের দিন আমি কলেজে গেলাম, কনকও গেল না। বিকেলবেলায় আমি তাদের বাসায় নক দিলাম। ওর আম্মু দরজা খুলে দিল। কেমন আছেন আন্টি? ভালো, তুমি? ভালো। আচ্ছা, কনক আপু কই? রুমে আছে। আচ্ছা, আমি তাহলে ওর রুমে যাই। আচ্ছা। আমি ওর রুমের দিকে যাচ্ছি, দরজায় নক দিলাম, কেউ খুললো না। পরে নিজেই ঢুকে গেলাম। আর পরে যা হলো, পরে ঢুকে দেখি কনক গোসল শেষ করে একটা টাওয়াল পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ টাওয়ালটা সরিয়ে ফেললো। আমি কনকের এই অবস্থা দেখে ভ্যাবাচাকা খেয়ে গেলাম। একটু পরে কনক আমাকে আয়নায় দেখলো, আমার দিকেই তাকিয়ে, আম্মু। আন্টি। কিরে তুই আম্মুরে ডাকিস কেন? তুমি একা ডাকতেছো? যদি শুনতে না পায় আমি হেল্প করলাম। দাঁড়া, আজকে তোর খবর আছে। বলে ওয়াশরুমে ঢুকলো। আমি বসে আছি, কনকের আম্মু আসছে। বাবা কি হয়েছে? কনক চিৎকার করলো কেন? আসলে আন্টি, আপু টিকটিকি দেখছে তো, তাই ভয় পেয়ে এভাবে চিৎকার করছে। ও আচ্ছা, আমি তাহলে আসি। আন্টি চলে গেল। আমি রুমে বসে আছি। একটু পরই কনক ওয়াশরুম থেকে বের হলো। এসে আমার কলার ধরে বলল, তুই এত বড় বেয়াদব কেন? আমি কিচ্ছি। কি করস নাই তুই? জানিস না অন্য কারোর রুমে ঢুকতে হলে নক দিয়ে ঢুকতে হয়? আমি ঢোকার আগে নক দিছিলাম, তুমি দরজা খুলোনি। পরে আমি ঢুকে পড়েছি। আর কলাটা ছাড়ো, তুমি টিচার না মহিলা গুন্ডি। কলাটা ছেড়ে বলতে লাগলো, তুই কিছু দেখিসনি তো? আরে কি যে বলো না, আমিও অবুঝদুদের শিশু, আমি কিছু দেখি নাই। সত্যি? পড়তে বস। কি পড়বো? কি পড়ার জন্য এসেছিস? ও হ্যাঁ, ইংরেজি পড়ার জন্য আসছি। আচ্ছা, এটা কি ভার্বের মধ্যে পড়েছে? কি ভার্ব? পারস না তুই? পারি না বলেই প্রাইভেট পড়তে আসছি। যদিও পারি। এটা হলো অক্সিলারি ভার্ব।
কি বললা? অজগর আলীর বাপ? আরে গাধা, অক্সিলারি ভাব। ও, অক্সিলারি ভার্ব। হুম। তারপর আরো কতক্ষণ পড়ালো, অনেকগুলো পড়া দিল। আসলে এগুলো সব আগে থেকেই পারতাম, সাথে সাথে সব পড়া কমপ্লিট করে দিলাম। কনক আমাকে বলল, থ্যাংক ইউ সো মাচ। কি টাঙ্কির ভেতর কই মাছ? আরে তুই কানে কম শুনিস নাকি? না তো ঠিকই শুনি, মজা করলাম আর কি। আচ্ছা, কালকে এগুলো সব পড়ে আসবি। ওকে। রুমে চলে আসলাম, বসে বসে পাবজি খেলতেছি। অনেক রাত হয়ে গেল, ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ছাদে যাই, কনকও ছাদে আসে। ওর সাথে কখনো ঝগড়া করি, আবার কখনো আড্ডা দিই। কলেজে যাওয়ার সময় একসাথেই কলেজে যাই, আবার একসাথেই আসি। বিকেলবেলায় প্রাইভেট পড়তে যাই, মেইন উদ্দেশ্য ওর সাথে দেখা করা। আবার প্রাইভেট শেষে ছাদে বসে আড্ডা দিই, দুষ্টু মিষ্টু ঝগড়া করি। এক কথায় ওর সাথেই সারাদিন লেগে থাকি। ওর বান্ধবীর সাথে ভালোই বন্ধুত্ব হয়েছে। এইভাবে 3টা মাস চলে গেল। এর ভেতর কনককে অনেক ভালোবেসে ফেলেছি। তাই ভাবতেছি ওরে মনের কথাটা বলে দেওয়া দরকার, কিন্তু অনেক ভয় লাগে। তবুও ভাবলাম কালকে ওকে প্রপোজ করব। পরের দিন বসে আছি কলেজ ক্যাম্পাসে। এক বন্ধুরে ফুল আনতে পাঠাইছি, ওই হালায় ফুল হইয়া বসে আছে। তবুও 1 ঘন্টা পরে আসলো। কিরে শালা, ফুল আনতে এত লেট কেন? কি আর করবো, আমি ফুল আনতে গেছি আর আমার গার্লফ্রেন্ড সেটা দেখে ফেলেছে। পরে কি হয়েছে? পরে আর কি হবে, উনি ভাবছে আমি অন্য কোনো মেয়েকে প্রপোজ করতে যাচ্ছি। পরে লাগাই দিল ঝগড়া, ওরে ম্যানেজ করে আসতে লেট হয়ে গেছে। দোস্ত, তুই আমার জানে জিগার দোস্ত। আচ্ছা তোরা সবাই সুরা পারস, ওইটা পরে ফু দে। কেন রে? আরে ওর প্রপোজ কর্ম, ভয় লাগে তাই ফু দে। সবাই কি জানি কইরা ফু দিল। আচ্ছা আমি তাহলে প্রপোজ করতে যাই। প্রপোজ করতে ওর কলেজের সামনে যাচ্ছি, দেখলাম ও তার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতেছে। আমি ডাক দিলাম, কনক আপু একটু এইদিকে আসো। কি বলবি বল? আরে সবার সামনে না, একটু আসো না। আচ্ছা বল, কি বলবি? আরে এখানে না, একটা জায়গায় যাব। কোথায়? আরে আসো তো। তোর হাতে ফুল কিসের? কাউকে প্রপোজ করবি? আসো। আচ্ছা চল। তারপর আমার সাথে আসলো। আমি আরও একটা নদীর পাড়ে আসলাম। তখন কনক বলল, কিরে তোর মনের মানুষ কই? আছে। কোথায়? আমার সামনে। কই? আমার সামনে মানে? আসলে কনক, তুমি আমার মনের মানুষ। আমি তোমাকে অনেক ভালোবাসি। জানি তুমি আমার বয়সে বড়, আর ভালোবাসায় বয়স দেখে হয় না। দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমাকে ভালো না বাসো, আমি 21 খাইয়া মইরা যাবো। ফুলটা এগিয়ে দিয়ে বললাম কথাগুলো। লজ্জা করে না? কিভাবে ভাবলি আমি তোর মতো পিচ্চির সাথে প্রেম করব? নাক টিপ দিলে মায়ের দুধ বের হবে। আর কি বললি, মইরা যাবি? আসলে আমি 40 খাই না অনেক দিন ধরে। এই আশা তোমার পূরণ হবে না। কেন রে? আমার বাপ যেই কিপটা, 40 করবে না। লজ্জা লাগে না আবার হাসিস? আসলে আমার লজ্জা শরম একটু কমই। ভালো, তুই থাক। চলে যেতে লাগলো। আমিও ওর সাথে সাথে আসতে লাগলাম। একটা রিক্সা নিল বাসায় আসার জন্য। তুই রিক্সায় উঠোস কেন? কেন, বাসায় যাব। একা একা যা। এই মামা চলো। বলেই চলে গেল। আমার অবশ্য মনটা খারাপ হয়ে গেল, কারণ প্রথম প্রপোজ করছি আর রিজেক্ট করে দিল। মনটাকে সান্ত্বনা দিলাম। কে জানি বলছিল, একবার না পারিলে দেখো শতবার। আমিও হাল ছেড়ে দেওয়ার পাত্র নই। একবার যখন হয় নাই, পরে দেখা হবে। আরেকটা রিক্সা করে বন্ধুদের কাছে গেলাম। কি মামা, কাজ হয়ে গেছে? আচ্ছা এখন ট্রিট দিবি। কাছে আসো তো। মারলি কেন? শালা তুই কি সুরা পইরা ফুদিছস? কোনো কাজ হয়নি। আরে যতটুকু পারছি ওইটা পইরাই ফু দিছি। সুরা পড়ার আগে ওযু করছিলি? না। আরে হালা, সারাদিন নাপাক থাকিস, তাহলে কাজ হবে কেমতে? হ্যাঁ ঠিকই বলছস। ওদের সাথে কতক্ষণ আড্ডায় দিয়ে বাসায় আসলাম। বিকেলবেলায় কনকের কাছে গেলাম। কিরে, কি জন্য আসছস? পড়ার জন্য। আমি তোকে পড়াবো না। কেন গো? কি বললি? বলছি কেন? তুই আমাকে প্রপোজ করছস তাই? আরে এইটা কোনো ব্যাপারই না। তারপর অনেক কষ্টে পড়ানোর জন্য রাজি করালাম। শালা এমন পড়া দিছে, আমার বাপেও এত পড়া পড়ে নাই, সব প্রতিশোধ নিতেছে। তবুও কষ্ট করে পড়লাম। ছুটির সময় কনক, একটা কথা বলি। কিরে, তুই আমার নাম ধরে ডাকিস? তোর সাহস তো কম না। বউকে কি বলে ডাকবো? আচ্ছা এখন থেকে টুনির মা বলে ডাকবো। ওই কে তোর বউ? বউ হও নাই, হবা। দাঁড়া তুই। বলে ঝাড়ু নিয়ে আসতেছে। আমি এক দৌড়ে বাসায় চলে আসলাম। ওদিকে আমার 14 গোষ্ঠী উদ্ধার করতেছে। বিকেলবেলায় আমি ছাদে বসে আছি, তখন কনক আসলো। কি গো বউ, জামাইকে দেখার জন্য চলে আসছো? কি আমার জামাই? কেন আমি? ও তাহলে একটু দাঁড়া, আমি ঝাড়ুটা আনি।
এই কথা শুনে বাসায় চলে আসলাম। রাতে একটু পড়লাম, আবার ঘুমিয়ে পড়লাম। সকালে কনক আপু কলেজে যাবে, আমিও পিছু নিলাম, ওর সাথেই গেলাম আর ভালোবাসার কথা বলতে লাগলাম। ও একটা রিক্সা করে চলে গেল। আমি ওর কলেজে গিয়ে আবার প্রপোজ করলাম। বেশি না, 2টা চড় দিছে। আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা, না কেউ নেই, না হলে ইজ্জত ফালুদা হয়ে যেত। ওখান থেকে চলে আসলাম। বিকেলবেলায় আবার প্রপোজ করলাম, আবার 2টা থাপ্পড় খাইলাম। আর কনক বলল আমাকে পড়াবে না। আমি বললাম আম্মুকে কিন্তু বলছিলা আমাকে পড়াবা, কথা দিয়ে কথা না রাখলে কি হবে ভাবছো তো? ও আর কিছু বললো না, বাধ্য হয়ে আমাকে পড়াতে লাগলো। আমি ওর পিছে সারাদিন লেগে থাকি, কনক যেখানে আমি সেখানে। এভাবেই 3টা মাস গেল। এই 3 মাসে 30,000 বার প্রপোজ করছি। কোনো সময় চর খাইছি আর কোনো সময় দৌড়ানি। আমার মনে হয় কেন জানি জিনিরে যদি প্রপোজ করতাম জিনিটা পটে যেত। হঠাৎ একদিন দেখলাম কনক একটা ছেলের সাথে বসে আছে। দেখে বিশ্বাস করতে পারছিলাম না, বুকের ভেতর চিনচিন ব্যথা হচ্ছে। তবুও কনকের কাছেই গেলাম। হাই বউ, এই ছেলের সাথে কি করো? এই কে তোর বউ? আর এই ছেলে কে মানে? তুমি আমার বউ, ওই ছেলেটা তোমার ফ্রেন্ড তাই না? না তো। তাহলে কি? আমার বফ। শুনে অনেক কষ্ট পেলাম, তবুও বললাম সত্যি করে বলো এটাকে। আরে আজব তো, মিথ্যা বলার কি আছে? কোনো প্লিজ যে ফান কইরো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোর সাথে ফান করব কেন? এটা আমার বফ। আর শোন, ও মেডিকেলের ভালো একটা ছাত্র, ওর সাথে আমার লাইফ সেটেল হয়ে যাবে। আর হ্যাঁ, তুই বিহায়ের মতো আর আমার পিছনে ঘুরিস না। ভালো ফ্যামিলির ছেলে হলে এমনিতেই আর আসবি না। আচ্ছা ভাই, ভালো থেকো। বলেই চলে আসলাম ওর কাছ থেকে। মনে মনে প্রতিজ্ঞা করলাম আর যাব না ওর সামনে। আসলে বেশি ভালোবাসি বলেই বেহার মতো পিছু ঘুরতাম, আর ঘুরবো না। আমি খারাপ হতে পারি, বাট আমার ফ্যামিলি খারাপ না। কালকে থেকে নতুন রুটিন তৈরি করব, যেটা থেকে কনকের পিছু ঘোরা এটা বাদ পড়বে। রাতে অনেক কান্না করলাম। সকালে উঠে ছাদে গেলাম, দেখলাম কনকও দাঁড়িয়ে আছে। ওরে দেখে আর ছাদে থাকলাম না, সোজা রুমে চলে আসলাম। একটু পরে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হইতাছি। আমি সোজা নিচের দিকে চেয়ে হেঁটে অনেকটুকু চলে আসলাম। কনক আমাকে এভাবে আসতে দেখে পুরোই অবাক। ও একটা রিক্সা করে চলে গেল। আমি আরেকটা রিক্সা নিয়ে কলেজে আসলাম। তারপর কলেজে ক্লাস করে বাসায় চলে আসলাম। আর এখন কনকের কাছেও প্রাইড পড়তে যাই না। যদি আবার ওর সামনে পড়ে যাই, ওর থেকে দূরে দূরে থাকার চেষ্টা করি। তবুও মাঝে মাঝে ভুলবশত সামনে পড়ে যাই। আর এখন বেশি ছাদে যাই না। কনক সেটা ভালো করেই বুঝতে পারছে, আমি ওকে ইগনোর করি। আমার সাথে অবশ্য কথা বলতে চায়, কিন্তু এর আগেই কেটে পড়ি। আমাদের রুমে আগে আসতো না, এখন একটু বেশি বেশি আসে। আমার খোঁজখবরও নেয়। যখন আমার রুমে ঢোকে অন্য রুম দিয়ে আমি বের হয়ে যাই। আমার এরকম আচরণে অনেকটাই কষ্ট পাই। এভাবে কয়েকদিন কেটে গেল। হঠাৎ একদিন রাস্তা দিয়ে হেঁটে আসতেছি, তখন পেছন থেকে এক মেয়ে এসে জড়িয়ে ধরলো। আর কনক রিক্সায় ছিল, সেটা সে দেখে ফেললো। ও চলে গেল এবং রাগি লুকে তাকালো। আমি মেয়েটাকে বললাম, কি ব্যাপার, পেছন থেকে জড়িয়ে ধরলেন কেন? আসলে ভাইয়া সরি, আপনাকে পিছন থেকে আমার বিএফ এর মতো লাগছিল। হেমা কয় কি, বফ হইলেই পাবলিক প্লেস এভাবে ধরবেন নাকি? মেয়েটা লজ্জা পেল। দিছেন তো 12টা বাজিয়ে। কনক এটা দেখে মনে করছে এটা আমার গফ, আর এভাবে জড়িয়ে ধরতে দেখে হ্যাপি রেগে গেছে। আমি কলেজে চলে আসলাম। কলেজ শেষ করে বাসায় আসলাম। রুমে শুয়ে আছি, তখন কনেক রুমে ঢুকলো। আমি পালাতে যাব, তখনই কলা ধরে বলল, কি গো, কোথায় পালাচ্ছ? কই, কোথাও না তো। আমাকে ইগনোর করো কেন? আরে আপু, আপনাকে ইগনোর করব কেন? আমি তো আপনার কথাগুলো মানার চেষ্টা করছি। ওই, তুমি আপনি আপনি করতেছো কেন? বড়দের আপনি আপনি করেই ডাকতে হয়। তাহলে আগে তুমি করে বলতে কেন? আগে ভালোবাসতাম। এখন ভালোবাসো না? না, ভালোবাসলেও আর লাভ নেই। আপনি অন্য কারো। কলাটা ছাড়েন। আরে শুনবা তো। আমার একটু তাড়া আছে, আমি গেলাম। কনক কান্না করে দিল। আসলে প্রিয় মানুষটা বদলে গেলে সবারই এরকমই লাগে। কথাগুলো বলতে আমারও কষ্ট হচ্ছিল, বাট না বললে বুঝবে না প্রিয় মানুষটাকে দূরে ঠেলে দিলে কেমন কষ্ট হয়। আমারও একসময় হয়েছিল। কয়েকটা দিন কষ্ট দিব, পরে মেনে নিব। ওরে দেখিয়ে দেখিয়ে ওর বান্ধবীদের সাথে হেসে হেসে কথা বলি। কনক দেখে আর অনেক রেগে যায়। ওরে রাগাতে অবশ্য আমার ভালোই লাগে। পরেক্ষণই মনে পড়ে যায় ওর তো বফ আছে। আর ইদানিং কনকের চেহারাটা কেমন যেন হয়ে গেছে, বেশি খায় না মনে হয়, আর কান্নাও করে। এভাবে কয়েকদিন কেটে গেল। একদিন রাত্রিবেলায় বাসায় আসতেছি। আমি একটা ফ্রেন্ডের জন্মদিনে গেছিলাম, ওখান থেকে আসতে লেট হয়ে গেছে। আসতেছি তখন দেখলাম কিছু বখাটে একটা মেয়েটাকে ডিস্টার্ব করতেছে। আমি ওদের কাছে গেলাম, মেয়েটা আর কেউ না, কনক। ঘরে দেখে আরো বেশি রাগ উঠছে। এত রাতে বাইরে কি করে? আমি বখাটেদের বললাম, কি ব্যাপার বড় ভাই, মেয়েটাকে আটকাইছেন কেন? তোরে বলা লাগবো? আমাকে বলবা কেন? এইটা দেখো, ভিডিও সবাই দেখলে
আচ্ছা ভাই, আমি যাই তাহলে। কালকে যখন ভিডিও ভাইরাল হবে তখন দেখো। আচ্ছা ভাই, তো দুটা পায়ে ধরি, মেয়েটাকে ছেড়ে দিলাম, আর এই ভিডিও ডিলিট করে দে। আর এটা পাইলি কই? এত কিছু বোঝা লাগবে না, যেখানে হোক পাইছি। ভাই ডিলিট করে দে। ওকে যা দাইমু, ভাগশালা। ওরা চলে গেল, আমি হেঁটে আসতেছি, তখন অনেককে বৃষ্টি শুরু হলো। কনক ছাতা বের করলো। এই নাও ছাতা, লাগবে না, পরে জ্বর আসবি তো। বেশি চিল্লাইলে একা রেখে চলে যাব। ওকে, চুপ করে থাকলাম। তারপর কনক আর কথা বাড়ালো না। আমি বাসায় এসে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসলাম। তারপর একটা ঘুম দিলাম। সকালে উঠে কেমন জ্বর জ্বর লাগতেছে, কিন্তু বিকেলবেলায় অনেক বেড়ে গেল। পরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় আমায়। পরে আর কিছু মনে নাই। সকালে উঠে দেখি কনক আমার বুকের ওপর শুয়ে আছে। রাতে মনে হয় জেগেছিল। আমি নড়াচড়া করতেই কনক জেগে গেল। কনক মাথায় হাত দিয়ে বলল, জ্বর তাহলে একটু কমেছে? হুম। স্বপ্নিল, একটা কথা। একটা না, হাজারটা বলেন। স্বপ্নিল, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আর কিছু বলবেন? এমন করো কেন? সত্যি অনেক ভালোবাসি। আমি ভালোবাসি না, এখন আসতে পারেন। কনক কান্না করতে করতে চলে গেল। আমিও ভাবলাম আর ওকে কাঁদাবো না। দুদিন পর ওর জন্মদিন, ওকে মেনে নেব। আম্মু আসলো, এসে বলতে লাগলো, কিরে, কনককে কি বলেছিস? এভাবে কান্না করতে করতে চলে যাচ্ছে। কই কিছু না তো। মেয়েটা কত লক্ষ্মী, সারাটা রাত একটু ঘুমায় নাই, সারা রাত তোর সেবা করছে। ও, আম্মু চলে গেল। হাসপাতাল থেকে বাসায় চলে আসলাম। দেখতে দেখতে 2টা দিন চলে গেল। ওর জন্মদিন চলে আসলো। আমি রাতে কল দিলাম, 5 বারের মাথায় ধরলো, কনক একটু ছাদে আসো তো। এত রাতে কেন? আসতে বলেছে, আসো। একটু পর আসলো। আসতে আমি ছাদের লাইটটা জ্বালিয়ে দিলাম। টেবিলের ওপর একটা জন্মদিনের কেক আছে। দেখে জিজ্ঞেস করলো, কার জন্মদিন? তোমার জন্মদিন। শুনে অবাক হয়ে গেছে ও। তারপর ওরে উইশ করলাম আর একটা আংটি দিয়ে প্রপোজ করলাম, আই লাভ ইউ কনক। এভাবে হবে না। তাহলে কিভাবে? আগে গোলাপ নিয়ে আসো। আমি ছাদের এক কোণ থেকে একটা গোলাপ ফুল আনলাম। তারপর প্রপোজ করলাম, আই লাভ ইউ, ডু ইউ লাভ মি, আই উইল ম্যারি ইউ, ইউ উইল ম্যারি মি। ইয়েস, আই লাভ ইউ টু। জড়িয়ে ধরো। জড়িয়ে ধরলো। তারপর দোলনায় বসে আছি, ও আমার কাঁধে মাথা রেখে বসে আছে। কনক বলতে লাগলো, জানো বাবু, আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসতাম, কিন্তু আমি তোমাকে পরীক্ষা নিচ্ছিলাম, আর এই ছেলেটা আমার ফ্রেন্ড ছিল। ও তাই? আচ্ছা বাবু, মিষ্টি দাও। আগে ওদের যেতে বলো। যান মেয়েরা, মিষ্টিটা খাইতে দেন।